আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ইব্রাহিম। তো অনেকদিন যাবৎ ভিডিও দেই না। রিসেন্টলি আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে মালদ্বীপে কিভাবে আমি জব পাইলাম, বা আপনারাও কিভাবে মালদ্বীপে জব পাইতে পারেন, সেটা রিমোটলি হোক বা ফিজিক্যালি হোক। যাই হোক, শুরু করি বেশি কথা না বলে। প্রথমত হচ্ছে যে এই ট্রিক্সটা শুধু যে মালদ্বীপের ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন বিষয়টা এমন না, এটা যে কোনো দেশের ক্ষেত্রে চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। আর যাদের ভাগ্যে বিদেশ আসে বা প্রবাস আসে তারা অবশ্যই এমনিতেই যাইতে পারবেন। যাই হোক, আমি এখন মূল কথায় আসি। মালদ্বীপের প্রতি আমার ভালো লাগা বা ভালোবাসাটা কাজ করে অনেক আগে থেকে। আমার আব্বু এখানে 18 থেকে 20 বছর থাকে, যার কারণে আমারও চিন্তা ভাবনা ছিল যদি কখনো মালদ্বীপে যাইতে পারি। শুধুমাত্র আমার আব্বু না, আমার পরিচিত অনেকেই ওইখানে থাকে। তো যে যার মতো যাদের তাদের স্কিল নিয়ে এক একটা জবের সাথে কানেক্টেড। বাট আইটি সেক্টরে মালদ্বীপের মতো জায়গায় জব পাওয়া অনেকটা টাফ। আমরা যদি একটু বিবেচনা করি, সেটা হচ্ছে যে আমরা জানি বেশিরভাগ মালদ্বীপের লোকজন যায় বিভিন্ন রকম লেবার ভিসাতে, বা হচ্ছে ড্রাইভার ভিসাতে, বা হচ্ছে যে যে কোনো একটা স্কিলের উপর ভিত্তি করে ওয়ার্ক ভিসাতে যায়। সো প্রফেশনাল ভিসাতে খুব কম মানুষজন যায়। অবশ্য প্রফেশনাল ভিসা অনেকগুলোই আছে, যেমন আমার আব্বু একজন টেইলার। সো সেও কিন্তু প্রফেশনাল ভিসাতে। সো যাদের স্পেসিফিক কোনো স্কিল আছে তারা প্রফেশনাল ভিসাতে যায়। বাট আইটি রিলেটেড ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষজন মালদ্বীপে গেছে বাংলাদেশ থেকে, যেটা সত্যি কথা। তো যাই হোক, এখন মূল কথায় আসি। আমার চিন্তা ভাবনা 2024 সালে আমার হুট করে চিন্তা ভাবনা হয় আমিও যদি মালদ্বীপে যাইতে পারি, অ্যান্ড স্পেসিফিকভাবে গ্রাফিক্স ডিজাইনের উপরে বেস করে যদি আমি মালদ্বীপে কোনো জব পাই। দেন তারপর থেকেই শুরু হয়ে গেল লিঙ্কডইনে জব খোঁজাখুঁজি। আমরা যে জবে অ্যাপ্লাই করি ওইখানে প্রতিনিয়ত আমি মালদ্বীপের জব পোস্টগুলো দেখতাম এবং অ্যাপ্লাই করে দিতাম। যেটা আমার ক্যাটাগরির সাথে যাচ্ছে না আমি তারপরও সেটাতে অ্যাপ্লাই করতাম। সাপোজ যদি তারা রিসোর্টের জন্য কোনো রিজার্ভেশন মানে স্টাফ নেয়, বা সাপোজ রিসোর্টের জন্য কোনো আইটি সেক্টর রিলেটেড কোনো লোক লাগবে, বাট সেটা গ্রাফিক্স ডিজাইনের সাথে যায় না, তারপর আমি সেটাতে অ্যাপ্লাই করতাম। মানে পাগলের মতো প্রচুর পরিমাণে মালদ্বীপের যে কোনো জবে আমি অ্যাপ্লাই করতাম, যেটা অ্যাটলিস্ট আমার সাথে যায় এরকম দেখে। দেন হচ্ছে যে এর মাঝে হুট করে একদিন অ্যাপ্লাই করতে করতে দেখলাম যে আমি এমন একটা জবে অ্যাপ্লাই করলাম, সেখানে হচ্ছে যে নিউজ প্রেজেন্টার নিবে। যদিও এটা আমার সাথে যায় না, তারপর আমি ভুলবশত অ্যাপ্লাই করি। দেন ওইখান থেকে যে জিনিসটা হয়, যেহেতু আমার রিজিউমিতে আমার মানে হচ্ছে যে পোর্টফোলিও দেওয়া ছিল, তারা আমার পোর্টফোলিও প্লাস লিঙ্কডইন প্রোফাইল ভিজিট করে। দেন আমাকে দেখি যে হোয়াটসঅ্যাপে নক করে। দেন নক দিয়ে বলে যে আমার কাজ নাকি তাদের অনেক ভাল লাগছে, যদিও তারা নিউজ প্রেজেন্টার নিবে, বাট তারা চাচ্ছে যে আমার থেকে তাদের ব্র্যান্ডিংটা কমপ্লিট করে নিতে। সো বিষয়টা এরকম, মানে হুট করে ওইটা কাজে লেগে গেছে। দেন ওইটা হচ্ছে আমার মালদ্বীপের প্রথম কাজ রিমোটলি। ওইখানে আমি যে টাকাটা পাই, আমার আব্বু যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, অ্যান্ড ওদের প্রজেক্ট আমি কমপ্লিট করি। এটা হচ্ছে IHAA মালদ্বীপস নামে, যেটা আমার ড্রিবেলে পাবেন। আর এই স্টোরি হয়তো বা আমি লিঙ্কডইনে বা আমার ফেসবুকেও শেয়ার করছিলাম মালদ্বীপে প্রথম জব পাওয়া নিয়ে। যদি এটা জব না, এটা একটা প্রজেক্ট বেস মানে কাজ ছিল আর কি। যাই হোক, এখন আসি দ্বিতীয় স্টেপ, পরের ধাপে আর কি। সেটা হচ্ছে যে আমি ওইরকমভাবে রেগুলারলি অ্যাপ্লাই করতে থাকি। তারপর স্পেসিফিকভাবে গ্রাফিক্স ডিজাইন বা আইটি ইন্ডাস্ট্রির সাথে যাই যেসব জবগুলো মালদ্বীপসে, আমি সেই সবগুলোতে অ্যাপ্লাই করা শুরু করি। দেন তারপরে আরও কয়েকটা লোগোর কাজকাম করছি, পেমেন্টও হয়েছে। বাট কোনোভাবেই আমি ফিজিক্যালি তাদের সাথে জবে জয়েন করার মানে কোনো রকম স্কোপ পাচ্ছিলাম না। কারণ মালদ্বীপ থেকে একটা মানুষকে নিয়ে যাইতে তাদের প্রচুর হ্যাসেল খরচ, অ্যান্ড সেই টাইমে মালদ্বীপের ভিসা বন্ধ ছিল। আপনারা হয়তো জানেন মালদ্বীপের ভিসা লং টাইমের জন্য বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল। সো কোনোভাবেই হচ্ছিল না। দেন আমি লিঙ্কডইনের পাশাপাশি আমি যতই প্রজেক্ট বেস কাজ করি, আমার ইন্টেনশন ছিল যে হ্যাঁ আমি মালদ্বীপে গিয়ে অফিস জব করব। সো সেই হিসাব করে আমার প্রথম ইন্টেনশন, যেহেতু লিঙ্কডইনে আমি সার্চ করা শুরু করলাম, পাশাপাশি মালদ্বীপসের জবের কয়েকটা ওয়েবসাইট আছে, careers.mv, তারপরে হচ্ছে যে মালদ্বীপ জব সার্কেল, অনেকগুলো ওয়েবসাইট আছে। তাদের ওয়েবসাইটে হয়তো যে মানে যে মানে বিজনেস ওনাররা বিভিন্ন রকম জব পোস্ট করতো। দেন ওইখানেও আমি অ্যাপ্লাই করা শুরু করি। ওইখান থেকেও আমার কাজ দেখে অনেকে পছন্দ করে, কিন্তু ভিসা জটিলতায় তারা আমাকে নিতে পারেনি।
এরপর আমি করি কি যে ওয়েবসাইট গেল, লিঙ্কডইন গেল, নিয়মিত সার্চ করা শুরু করি জবের। ওইখানে তো আমার কান্ট্রি মালদ্বীপ দিলে মালদ্বীপের যতগুলো জব আজকে আইসে আপনি ফিল্টার করে করে দেখতে পাবেন, অ্যান্ড ইজি অ্যাপ্লাই বা অ্যাপ্লাই করে লিঙ্কডইনে দেখতে পাবেন, এটা আমরা সবাই জানি। পাশাপাশি আমি লিঙ্কডইনে সার্চ করতাম পোস্টে গিয়ে জবস ইন মালদ্বীপস, দেন ওইখানে বিভিন্ন পোস্ট দেখতাম যে মালদ্বীপে কারা কি এমপ্লয় নিচ্ছে না নিচ্ছে। সো এই আইটি ইন্ডাস্ট্রি বা গ্রাফিক্স ডিজাইন বলেন বা এই সেক্টরের মানুষজনকে তারা খুবই কম নিত, কারণ তাদের দেশে যারা আছে তাদেরকে দিয়েই তারা, লোকাল মানুষদের দিয়েই তারা কাজ মিটাই নিত আর কি। সো বাইরের দেশ থেকে এরকম লোক খুবই কম খুঁজতো, বিশেষ করে বাংলাদেশ থেকে তো আমি বললামই ওরা কোন রিলেটেড লোকজন নিয়ে থাকে আর কি। তো এখন কথা হচ্ছে যে লিঙ্কডইনে ওইভাবে অনেকের সাথে কানেক্টেড হইলাম, নক দিলাম, অনেকের সাথে মিটিং টিটিং হইলো, বাট দিন শেষে ভিসা জটিলতার কারণে যাওয়াটা পসিবল হইল না। তারপরে কি হইলো, আমি এক কাজ করলাম, ফেসবুকেও জবস ইন মালদ্বীপ, গ্রাফিক ডিজাইন জবস ইন মালদ্বীপ এরকমভাবে সার্চ করা শুরু করলাম ফেসবুকে। যখন সার্চ করি ফিল্টার করে, তখন দেখি যে যারা যারা গ্রাফিক্স ডিজাইনার লাগবে অনেকেই পোস্ট দেওয়া শুরু করছে আর কি। দেন হুট করে আমি একদিন দেখি যে একটা গ্রাফিক্স ডিজাইনার লাগবে তাদের একটা পার্টিকুলার বিজনেসের জন্য, ছোট্ট একটা অফিসের জন্য। দেন আমি হচ্ছে যে সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল মালদ্বীপে। দেন আমি ডিরেক্টলি তার সাথে কন্ট্যাক্ট করি, আমি আমার পোর্টফোলিও শেয়ার করি, সে আমার সাথে কমিউনিকেশান কন্টিনিউ করে। দেন আমার সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কথা হয়। দেন কথা হওয়ার পরে সে চিন্তা ভাবনা করে যে কিভাবে মালদ্বীপে আমাকে নিয়ে যাওয়া যায়। সো এই বিষয় নিয়ে সে অনেক শোনা বোঝার পর দেখলো যে ভিসা বন্ধ। এইটা হচ্ছে 2024 সালের অক্টোবর বা তার আগের কথা, তারও আগের কথা, অক্টোবরের 2-1 মাস আগের কথা মেবি। সে অনেক চেষ্টা করে বাট কোনোভাবেই সেটা হয় না। অ্যান্ড আমি তাকে এক পর্যায়ে জানাই যে আমার আব্বু মালদ্বীপে আছে। পরে আমার আব্বুর সাথে কথা বলে দেখে যে মালদ্বীপে এখন কোনোভাবে নিয়ে যাওয়া যাচ্ছে না, আর নিয়ে যাওয়া গেলেও প্রচুর একটা টাকা মানে এক্সট্রা পে করে তারপরে নিয়ে যাইতে হচ্ছে। সাপোজ যদি আপনাকে কেউ মালদ্বীপ থেকে স্পন্সর করতে চায়, তার ওইখানের বাংলাদেশ টাকা প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায় ডিপোজিট দিয়ে বা আপনার আদার্স খরচ টরচ দিয়ে। সো আর যখন ভিসা অ্যাপ্রুভ না হয়, ওটা হচ্ছে সরকারি ফির কথা বললাম, আর যখন ভিসাটা অ্যাপ্রুভ না হয় তখন হচ্ছে যে তারা অন্যভাবে এজেন্সিকে টাকা দিয়ে অন্যভাবে কাবজাব করে, যেখানে কিনা আরও প্রায় আপনার মানে বাংলা প্রায় $2-3,000 বা 2,000 বা 1,000 এরকম সামথিং লাগতো, আমি যেটা জানি। তো ওনারা চাচ্ছিল না যে এক্সট্রা কোনো খরচ করে নিয়ে যাবে, তারা চাচ্ছিল যে মানে সিম্পলি যে প্রসিকিউরের মাধ্যমে মানুষকে নিয়ে যায় ওইভাবেই তারা নিয়ে যাবে। দেন তারা আমার থেকে আমার সব ডকুমেন্ট কালেক্ট করে, আমার পাসপোর্টের মানে ফটোকপি, দেন হচ্ছে যে স্ক্যান কপি আর কি। তারপরে হচ্ছে যে আমার প্রফেশনাল ভিসার জন্য যেহেতু অ্যাপ্লাই করবে, আমার যেখানে সার্টিফিকেট ছিল, রেফারেন্স লেটার ছিল বা বাদ বাকি যা ডকুমেন্ট ছিল সব কিছু আমার থেকে নিয়ে তারা একটা অ্যাপ্লাই করে। আচ্ছা, এর মাঝে একটা আমি কথা বলি, মালদ্বীপে যদি আপনি এই সেক্টরে কোনো জবে যাইতে চান, মাস্ট বি আপনাকে ইংলিশে মোটামুটি হইলেও ফ্লুয়েন্ট হইতে হবে। মালদ্বীপে কিন্তু তারা সব থেকে বেশি প্রিফার করে তাদের ল্যাঙ্গুয়েজ, মালদ্বীপিয়ান ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে দিভাই। মালদ্বীপে যারা, আমরা যেমন বাংলাদেশে থাকি আমাদেরকে আমরা বাঙালি হিসেবে ট্রিট করি, তারা তাদেরকে দিভাই হিসেবে ট্রিট করে এবং তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দিভাই। সো এই জন্য আপনাকে হয় মালদ্বীপের ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে ভালোভাবে, নাইলে দিভাই জানা লাগবে। সেক্ষেত্রে তারা অবশ্যই ইংলিশে আপনাকে মোটামুটি হইলেও ফ্লুয়েন্ট হইতে হবে আর কি, নাইলে আপনি যতই অ্যাপ্লাই করেন, যত কাজ ভালো হোক, আপনি কিন্তু মালদ্বীপে জবে জয়েন করতে পারবেন না ইংলিশে ফ্লুয়েন্ট না হইলে আর কি। তারা আপনাকে কাজ দেখে নিতে পারবে না, আপনার মানে কমিউনিকেশন স্কিলটাও ভালো থাকা লাগবে। দেন আস্তে আস্তে ইংলিশের পাশাপাশি আপনি ওই দেশে গেলে যখন তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ শিখে যাবেন, তখন আপনার জন্য অনেক অনেক অপরচুনিটি এবং তাদের সাথে কমিউনিকেশনের গ্যাপটা কমে যাবে আর কি। সো তারা আমার জন্য হচ্ছে যে ওই ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লাই করে। তার আগে আমি তাদের কয়েকটা কাজ করছি। আর্ট ফিউশন মালদ্বীপস আপনারা নাম শুনছেন, ওদের মূলত কানেক্টেড প্ল্যাটফর্ম, ওরা রিসোর্স সাপ্লাই করে, বিভিন্ন কলেজের সাথে কানেক্টেড, তাদেরকে ডিজাইন বা বিভিন্ন ডেভেলপমেন্ট রিলেটেড জিনিসপত্র মানে সাপ্লাই করে আর কি, বা সার্ভিস দিয়ে থাকে। পাশাপাশি তাদের আরও অনেক অনেক কানেক্টেড বিজনেস আছে, অ্যান্ড আর্ট ফিউশন মালদ্বীপস হচ্ছে তারই একটা সাব ক্যাটাগরি, যেখানে কিনা ওর একটা প্রিন্টিং এজেন্সি, পাশাপাশি হচ্ছে ডিজিটাল এজেন্সি, যেখানে কিনা ওনারা প্রিন্টিং রিলেটেড জিনিসপত্র সেল দিবে, পাশাপাশি হচ্ছে যে তারা ডিজিটাল জিনিসপত্রগুলো মানে এই যে লোগো, ব্যানার, পোস্টার এইসবগুলো সেল দিয়ে থাকবে আর কি।
সো এইটাই হচ্ছে তাদের মূল ইন্টেনশন ছিল। দেন হচ্ছে যে তারা আমার জন্য অক্টোবর বা নভেম্বরের দিকে অ্যাপ্লাই করে, দেন তারপরও কোনোভাবে হয় না, দেন আবার তারা ওইটা ক্যান্সেল করে, যেহেতু 1-1.5 মাস দেখেও কোনোভাবে হয়নি। তারপর হুট করে জানুয়ারিতে শুনতে পাওয়া যায় যে ভিসা খোলার একটা চান্স আছে, তখন তারা জানুয়ারির শুরুতে আবার অ্যাপ্লাই করে, ডিসেম্বরের শেষের দিকে অ্যাপ্লাই করার ঠিক 4 মাস পরে, মানে আমি যখন মালদ্বীপে গেছিলাম তার ঠিক 2-3 সপ্তাহ আগে হুট করে দেখে, যখন আমার দেখতেছে যে ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না, সো তারা ভাবতেছে বাংলাদেশ থেকে যেহেতু ভিসা অফ, তাইলে তো আমাদের অন্য লোক নিয়ে আমাদের বিজনেস শুরু করা লাগবে। তখন তারা ইন্ডিয়া বা নেপাল থেকে কাউকে একজনকে নেওয়ার জন্য ডিসিশন নিয়ে নেয়, কথাবার্তা বলে, তাদের থেকে ডকুমেন্টও নেন। যখন সাবমিট করতে যাবে আমারটাকে ক্যান্সেল করা লাগবে, আমারটা যখন ক্যান্সেল করতে গেছে তখন দেখে যে আমার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে বা আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তখন হচ্ছে যে ওনারা ডিসিশন নেয় যে হ্যাঁ আমাকেই তারা কন্টিনিউ করবে, অ্যান্ড সমস্ত খরচ তারাই বহন করে। তাদের ডিপোজিট যেটা হচ্ছে যে মানে ওই দেশে যে ইমিগ্রেশনকে বা যে ডিপোজিট ফি দিয়ে একজনের ভিসা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ করানো লাগে, সেই ডিপোজিট থেকে শুরু করে সব কিছুই তারা দেয়। তারপরে হচ্ছে যে টিকিট স্পন্সার, শুধু বিএমইটি আমার করা লাগছিল আর কি। বিএমইটি হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন, বিএমইটি হচ্ছে যে ম্যান পাওয়ার কার্ড আমরা যেটাকে বলি। আপনি প্রফেশনাল ভিসায় যান বা লেবার ভিসায় যান বা যেটাতেই যান না কেন, আপনার বিএমইটি কার্ড করা লাগবে। স্পেসিফিকভাবে যে ভিসা পাচ্ছেন ওই ভিসার উপরেই আপনাকে বিএমইটি কার্ড করা লাগে। এই বিএমইটি কার্ডের একটা বিষয় আছে, আপনার যখন ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ওয়ার্ক পারমিটের কপি যখন আপনাকে দেওয়া হবে, দেন আপনাকে কি করতে হবে, এই আপনাকে হচ্ছে যে আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা বাংলাদেশের একটা প্রসিকিউর। এটা শুধু বাংলাদেশ ইমিগ্রেশনেই লাগে, এটা কিন্তু বাইরে বা মালদ্বীপের ইমিগ্রেশন বা অন্য কোনো দেশের ইমিগ্রেশনে লাগে না। এটা আপনার একটা প্রমাণপত্র যে আপনি বাইরের দেশে গিয়ে কাজের জন্য ক্যাপাবেল। সো বাংলাদেশে এটা কি করতে হয়, আপনার বিএমইটি অফিস আছে, বিএমইটি আপনার হচ্ছে যে মানে যেখানে প্রশিক্ষণ দেয় আর কি, 3 দিনের ট্রেনিং কোর্স বাইরের দেশে যাওয়ার জন্য, এটা আপনার জেলাতে থাকে। সো 3 দিনের কোর্স করা লাগে, এখানে একটা সামান্য পরিমাণে ফি আছে। দেন 3 দিন আপনাকে সকাল 9টা-10টার দিকে যাওয়া লাগে, 4টা-5টার দিকে ছুটি দিয়ে দেয়। 3 দিন করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। দেন ওই সার্টিফিকেটটা নিয়ে পাশাপাশি আপনার রেজিস্ট্রেশন নিয়ে আপনার ফিঙ্গারের আপনাকে ওইখানে আবার ফিঙ্গার এবং ফেস ভেরিফিকেশন করা লাগে। এইসব সকল তথ্য দিয়ে দেন বিএমইটি কার্ডের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হয়। বিএমইটি কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন বা আপনার ভিসা যারা প্রসেসিং করছে, আমি কোনো এজেন্সির মাধ্যমে করিনি, আমি নিজেই করছিলাম। একটু টাকা বেশি লাগছিল যেহেতু এজেন্সি ছিল না, বা আমাকে নিজেকেই একটু খুঁটিনাটি বের করা লাগছিল। দেন হচ্ছে যে তাদের কাছে সাবমিট দিলে তারা ফাইল প্রসেসিং করে, দেন হচ্ছে যে আপনার বিএমইটি কার্ড বের হয়ে যায়। আপনার যখন বিএমইটি মেইন কার্ডটা বের হয়ে যাবে, দেন ওই বিএমইটি কার্ডটা নিয়ে আপনাকে হচ্ছে যে বিএমইটি কার্ড, দেন আপনার পাসপোর্ট, তারপরে হচ্ছে আপনার কি বলে এটা ওয়ার্ক পারমিট কার্ড, দেন হচ্ছে আপনার এই যে বাদ বাকি যে ডকুমেন্টগুলো, টিকিট, এইসবগুলো নিয়ে দেন আপনাকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাইতে হবে। কারণ ইমিগ্রেশনে আপনাকে মাস্ট বি আপনার এই বিএমইটি কার্ডটা শো করাইতে হবে বা ম্যান পাওয়ার কার্ড শো করাইতে হবে। সো আমি একটু বেশি বলে ফেললাম, এইটুকুই হচ্ছে যে মূল বিষয়, এগুলো করা লাগে। সো তারা আমার জন্য অ্যাপ্লাই করে, দেন আমি ওইখানে চলে যাই। যাওয়ার পরে হচ্ছে যে কাজে জয়েন করি। এই কাজে জয়েন করার পরে আপনাকে যেটা করা লাগে, মালদ্বীপে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ফিঙ্গার দেওয়া লাগে, মেডিকেল করা লাগে। আপনার মেডিকেল টেস্ট ওইখানে গিয়ে হবে। মেডিকেলে কোনো রকম যদি ভুল থাকে বা আপনার শারীরিক কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে রিটার্ন করবে। এটা খুবই কম মানুষেরই হয়, ছোটোখাটো ইস্যু হইলেও এটা সমস্যা না, বাট বড় কোনো ইস্যু হইলে আপনাকে রিটার্ন করাই দিবে আর কি। সো এটা আপনাকে যে নিয়ে যাচ্ছে তারাই সব প্রসিকিউর করে থাকে। সো মালদ্বীপের রুলসটাই হচ্ছে যে এরকম। সো আমি ওইখানে গিয়ে কাজে জয়েন করি। কাজে মেবি জয়েন করছিলাম 2-3 দিন কাজ করছিলাম। দেন তারপরে হচ্ছে যে মানে হচ্ছে যে কয়েকদিন আব্বুর ওইখানে ছিলাম। তারপরে হচ্ছে যে ওনাদের আরও একটা সাপোর্টিভ বিজনেস ছিল, যেখানে আরও কয়েকজনকে লাগবে আর কি। তো ওনারা ভাবতেছিল ওনারা একবারে আসলে দেন হচ্ছে যে কাজ শুরু করবে। দেন তারপর আমার ঈদ ছিল, পাশাপাশি ঈদের পরপরই এইচএসসি পরীক্ষা, যেটার একটা কমিটমেন্ট ছিল যে হ্যাঁ আমি এইচএসসি পরীক্ষার সময় হয়তো বা আসবো। সো সেই চিন্তা ভাবনা করে আমি এইচএসসির সময় বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে 12ই জুন আমার ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়। 12ই জুন, হ্যাঁ 12ই জুন মেবি ওয়ার্ক পারমিট ক্যান্সেল করা হয়।
কিছু তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল থাকার কারণে বা তাদের কমিটমেন্টের সাথে মিল না থাকার কারণে। কারণ আমার যাওয়া লাগতেছিল খুব তাড়াতাড়ি, এদিকে আমার এইচএসসি পরীক্ষা শেষ হইতে দেরি ছিল। যদিও এইচএসসি পরীক্ষা ফ্যাক্ট না, এটা বিষয় না। এর পাশাপাশি তাদের আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে মানে ওনাদের কোম্পানিতে সেটা হচ্ছে যে আলাদা রুম প্রোভাইড করার কথা ছিল, কিন্তু আলাদা রুম প্রোভাইড করতে ওনাদের আরও 3-4 মাস লেগে যাবে। সো আমাকে আর একজনের সাথে রুম শেয়ার করে থাকতে হচ্ছিল, যেখানে কিনা আমার নিজের কার্যক্রম চালানোটা খুবই টাফ ছিল। এই আর পাশাপাশি আমার হচ্ছে ডিউটি টাইম ছিল হচ্ছে মানে মালদ্বীপের টাইম যদি ধরতে যাই ওইখানে 9টা থেকে 6টা পর্যন্ত, কিন্তু সেখানে আমাকে 8টা পর্যন্ত করা লাগছে। সো এইসব বিষয়গুলো এগ্রিমেন্টের সাথে মিলতেছিল না, যার উপর ভিত্তি করে আমি আর কন্টিনিউ করতে চাইনি। দেন হচ্ছে যে আমি ক্যান্সেল করাই, তারপর আরেকটা কোম্পানিতে জয়েন করি, তারা প্রসেসিং চালাচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যাব। এখন মূল বিষয় যেটা এখানে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র মালদ্বীপের ক্ষেত্রে না, আপনার যেটা তীব্র মনোবল আছে যে আমি ওই দেশে একটা জব করতে চাই ফিজিক্যাল, আপনি যে কোনোভাবে লিঙ্কডইন বলেন বা হচ্ছে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব জায়গাগুলোতে সার্চ করা শুরু করেন, অ্যাপ্লাই করা শুরু করেন। আর মাস্ট বি আপনার যেটা মানা উচিত, আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাকে একটা এটিএস ফ্রেন্ডলি সিভি বা রিজিউম বানাইতে হবে। সো এই এটিএস ফ্রেন্ডলি সিভি বা রিজিউম আপনি খুব একটু যদি ব্রেন খাটাইতে পারেন নিজেই তৈরি করতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে, বা ডিজাইন জানা থাকলে তো নিজেই পারবেন। সো এটিএস ফ্রেন্ডলি সিভি বানাইতে হবে বা রিজিউম বানাইতে হবে আপনাকে। তারপরে কভার লেটারগুলো রাখতে হবে, কজ আমি যখন প্রথমে জবে অ্যাপ্লাই করতাম তখন ডিরেক্টলি অ্যাপ্লাই করে বসে থাকতাম, ওই রকমভাবে কভার লেটার বা এটিএস ফ্রেন্ডলি সিভি বা রিজিউম অ্যাটাচ করতাম না ওইখানে, আমার মতো আমার বানানো জিনিসগুলো অ্যাপ্লাই করতাম। বাট পরবর্তীতে মেইন জবটা পাওয়ার ক্ষেত্রে আমি কিন্তু প্রথম 1 মাস এরকমভাবে চালানোর পরে দ্বিতীয় মাসে গিয়ে আমি এটিএস ফ্রেন্ডলি সিভি বা রিজিউম আমি নিজে বানাইছি। দেন কভার লেটার বা সুন্দর করে আমার লিঙ্কডইন প্রোফাইলটা অনেক ভালোভাবে সাজাইছি। আমার লিঙ্কডইন প্রোফাইলটা অনেক প্রফেশনাল অনেকেই বলে, সো আমি চেষ্টা করি বেটার কিছু করার। সো লিঙ্কডইন প্রোফাইলের অবস্থা যখন ভালো থাকবে বা আপনার রিজিউমের অবস্থা যখন ভালো থাকবে, আপনার পোর্টফোলিও সাইটের অবস্থা যখন ভালো থাকবে, আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করলে তারা আপনার জিনিসগুলো দেখতে বাধ্য এবং আপনি তাদের অ্যাটেনশনটা নিতে পারবেন। সো এটা নট অনলি মালদ্বীপ, যে কোনো কাজের ক্ষেত্রে এটা পারবেন আর কি। সো এই মালদ্বীপে খুব সহজে কেউ স্পন্সর ভিসা পায় না বা প্রফেশনাল ডিরেক্টলি এই কাজের উপরে প্রফেশনাল ভিসা পায় না, প্রচুর ত্যাগ তিতিক্ষা বা চেষ্টা করতে হয়। দেন তারপর ইনশাল্লাহ একটা জবে আপনি জয়েন করতে পারবেন, দেন সব কিছু কমপ্লিট হইলে আপনি যাইতে পারবেন। সো মালদ্বীপের ভিসা এখনও খোলা আছে, চাইলে অনেকেই যাইতে পারবেন। বাট এই সব বিষয় যাইতে হইলে আপনাকে দালালের মাধ্যমে কোনোভাবে হবে না, ডিরেক্টলি এমপ্লয়ারদের সাথে কানেক্ট হয়ে সিভি বা রিজিউমের মাধ্যমে অ্যাপ্লাই করে আপনার পোর্টফোলিও শো করে তাদের সাথে কমিউনিকেশন চালায় দেন আপনাকে তারা ভিসা স্পন্সর করতে পারে আপনার কাজের উপরে ভিত্তি করে। আর মাস্ট বি ইংলিশে ফ্লুয়েন্ট আপনাকে থাকাই লাগবে, নাইলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আর হচ্ছে যে যারা মনে করেন যে মালদ্বীপ গিয়ে নিজে অন্য কাজ সেটেল হয়ে যাবেন, মালদ্বীপে একটা জিনিস, মালদ্বীপে গিয়ে কিন্তু আপনি মানে বাইরের কাজ চালানো অনেকটা টাফ। যদি কিনা আপনি কোনো অফিস জবে জয়েন করেন, দিন শেষে অফিস করার পরে তারপরে মালদ্বীপের মালেতে মানে রাজধানীতে গিয়ে যদি আপনি আলাদা রুম নিয়ে থাকার চিন্তা ভাবনা করেন, প্রচুর একটা কস্ট, এখানে বাংলাদেশ টাকা 60-70 হাজার টাকার মতো লাগে একটা রুম ভাড়া নিতে। সো যদি চিন্তা করেন যে নিজের কাজ কাম করবো আর এগুলো করবো, এটা অনেক টাফ। সো আমি এখন যেসব জায়গায় যাদের সাথে কাজ করতেছি এখানে ফ্যাসিলিটিস আছে বলেই আমি ভিসা ক্যান্সেল করাই দেন নতুনভাবে ট্রাই করতেছি, যাতে নিজের ফ্রিডমটা থাকে, পাশাপাশি আমি আমার এজেন্সিটাকে কানেক্টেড রাখতে পারি বা চালাইতে পারি, পাশাপাশি নিজের কাজগুলো চালাইতে পারি, অ্যান্ড দিনের বেলা আমার অফিস টাইমে আমি ডিউটি করতে পারি, প্লাস আলাদা রুম ফ্যাসিলিটিসও পাই। সো এইভাবে অ্যাপ্লাই করতেছি আর কি। সব থেকে ভালো হয় কোনো রিসোর্টের জন্য যদি ডেডিকেটেড ডিজাইনার আপনি হইতে পারেন, বা তাদের রিসোর্টের জন্য ডেডিকেটেড কোনো সেক্টরে, আইটি সেক্টরে আপনি চাইতে পারেন, আপনার জন্য সব থেকে বেটার হয়। কিন্তু রিসোর্টে যাওয়া খুবই টাফ একটা বিষয়। সো মালে আমি কখনোই প্রিফার করি না, মালে খুব জনবহুল একটা শহর আর কি, বাট হুলো মালেটা আবার অনেকটা নিঝুম একটা শহর, ওইখানে আবার ভাল লাগবে আপনার। আবার অন্যান্য অনেক আইল্যান্ড আছে, সেখানেও যাইতে পারেন, বাট দেখতে হবে যে তাদের কমিটমেন্টের সাথে আমার কমিটমেন্ট মিলতেছে কিনা, প্লাস আমি আমার কমফোর্ট জোনটা পাচ্ছি কিনা।
দেখবেন আপনি, আমার ক্যারিয়ার আমি 5 বছর 6 বছর যাবত রানিং আমার আর কি। সো আমি অবশ্যই চাইবো আমার কমফোর্ট জোনে থেকে আমার কাজগুলো কমপ্লিট করার। সো যদি আমার কমফোর্ট জোন সেখানে না থাকে আমি কখনোই সেখানে থাকবো না। সো এটাই হচ্ছে মূল বিষয়। যেটাই করেন, যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, মাস্ট বি নিজের কমফোর্ট জোনে থাকার ট্রাই করবেন। অ্যান্ড লাস্টলি, মালদ্বীপের জবগুলো যেখানে শো করে আর কি, বা এমপ্লয়াররা যেখানে জব পোস্ট করে, আমি ওই রকম টাইপের কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর লিঙ্কডিনে তো আপনারা জব কিভাবে ফিল্টার আউট করতে হয়, দেশগুলো ফিল্টার আউট করে জব পাওয়া যায় এটা তো জানেন। লিঙ্কডিনে কিভাবে পোস্ট সার্চ করতে হয় এটাও জানেন। ফেসবুকেও কিভাবে সার্চ করতে হয় এটাও জানেন। সো আশা করি এগুলো বলে দেওয়া লাগবে না। আমি একটু লং করে ফেললাম ভিডিওটা, বাট এগুলো আপনাদেরকে করা লাগবে, দেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা সাকসেস রেট পাইতে পারেন। সো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর এই যে মালদ্বীপে যাইতে হবে বলে নাচানাচি করে আপনাকে যে কোনো কেউ একজন জব অফার করতেছে, স্পন্সরশিপ করতেছে, আপনি চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে যদি কমিটমেন্ট না মেলে আপনি কিন্তু ওখানে কখনোই দাঁড়াইতে পারবেন না, দেশে ব্যাক করতে হবে। সো মাস্ট বি আপনি দেখে নেবেন আপনার কমফোর্ট জোন আছে কি না। আমি আমার ক্যারিয়ার এত বছর যাবত স্টেবল করলাম, এখন আমি একটা জায়গায় ঢুকে নিজে বন্দি হয়ে গেলাম, এই বিষয়টা যাতে না হয় আর কি। আগে নিজের কমফোর্ট জোন, তারপরে সব কিছু। তো ভালো থাকবেন সবাই। আরও একটা বিষয়, মালদ্বীপে সাপোজ আপনি একটা কাজে ডিজিটাল মার্কেটার হিসেবে জয়েন হইলেন, তারা কিন্তু চাইবে না যে আপনার বাইরের কাজগুলো আপনি কন্টিনিউ করেন, শুধু তাদেরকে নিয়েই থাকেন, তারা এটা চাইবে। তারা যদি জানতে পারে আপনি কোনো কোম্পানির সাথে কানেক্টেড কাজ করতেছেন, সো এইসব বিষয়গুলো তাদের সাথে আগে ক্লিয়ার হয়ে নেবেন, দেন আপনি তাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। সো এটাই। সো রুম ফ্যাসিলিটিস, খাওয়া দাওয়ার ফ্যাসিলিটিস, এগুলো বেশিরভাগ তারাই দিয়ে থাকে, বাট শেয়ারে দিয়ে থাকে মালেতে যদি যান। বাট স্পেসিফিক যদি কোনো রিসোর্ট বা আদার্স কোনো ভালো জায়গায় যাইতে পারেন, তাহলে আলাদা রুম আপনাকে ছোট করে দিয়েও দিতে পারে, এটা কোনো ম্যাটার না। তবে নিজের উপরে কনফিডেন্ট রাখতে হবে, অ্যান্ড নিজের মতামতের সাথে যাতে তাদের মতামত মিলে, এই বিষয়টাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অ্যান্ড কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওকে।